আসলে কি জানো, এই ক্রোধটাই আমাদের বড় শত্রু। এই ক্রোধ যখন সবকিছু নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়, তখনই গোলমালটা লেগে যায়। ভালোবাসা হচ্ছে কারোর জন্য কষ্ট পাওয়া, আর সেই কষ্টের সঙ্গেই বসবাস করে অদ্ভুত এক আনন্দ পাওয়া। মানুষের পেটে জন্মাইলেই কেউ মানুষ হয় না, মানুষ হয়ে উঠতে হয়। খুব সুন্দর কথা। কে শিখাইলো? আপনি শুধু শুধু কষ্ট করে যাবেন না, সেটা কোনো ব্যাপার না। আপনি সুস্থ হয়ে উঠছেন, সেটাই বড় ব্যাপার। আর এখন থেকে একদম নর্মাল জীবনযাপন করবেন, মুভি দেখবেন, পড়াশোনা করবেন, চলাফেরা করবেন। এসব ক্ষেত্রে না ট্রমাটা খুব ক্ষতিকর হয়ে যায়। আমি বেঁচে থাকতে চাই। আমি অনেক পজিটিভ একটা মানুষ। সম্ভবত আমি এই পজিটিভিটি আমার বাবার কাছ থেকে পেয়েছি। বাবা ভীষণ আশাবাদী মানুষ। বাবা কি বলে জানেন? বাবা বলে স্বপ্নই আমাদের বাঁচিয়ে রাখে। আপনার স্বপ্ন কি? আমার আসলে তেমন সিগনিফিকেন্ট কোনো স্বপ্ন নেই। আমার স্বপ্ন আনন্দে থাকা, সবাইকে নিয়ে, আমার বাবা মা ভাই ওদের জন্য কিছু করা। বাহ, সুন্দর। আজকাল তো মানুষ অনেক সেলফ সেন্টার্ড হয়ে গেছে, আপনি সেরকম না। আমাদের হাজেরা তো আপনাকে ঔষধের দোকানে কম্পাউন্ডার হয়েছে। আমার এরকম অভিজ্ঞতা আগে হয়েছে। আসলে সিম্পলিসিটির মূল্য অনেকে বুঝতে পারে না। হয়েছে প্রথমে দর্শনধারী, তারপর গুণ বিচারী। মানুষ আসলে ভাব দিয়ে বিচার করে, চাকচিক্যতা পছন্দ। হ্যাঁ, কিন্তু মানুষের আসল সৌন্দর্য তো তার আত্মার বাইরে না। আমরা চেষ্টার ত্রুটি করছি না ভাই। একজনকেও তো খুঁজে বের করতে পারলেন না। আমার এখন মনে হচ্ছে ওই আপনার কথাটাই ঠিক। পূজার দীপু একসাথেই ঢুকেছে, না হলে অন্তত একজনকে তো পাওয়া যাবে। এটা কোনো জোরালো যুক্তি হলো না। আপনি বলেছিলেন ওদেরকে দ্রুত খুঁজে বের করবেন। চেষ্টা তো করছি ভাই, দেখা যাক না। ব্যাপারটা আমার জন্য কতটা অপমানজনক বুঝতে পারছেন? বিয়ের 2 দিনের মাথায় বউ ভেঙে গেছে। সমাজে মুখ দেখানো আমার জন্য মুশকিল হয়ে গেছে। আরে না ভাই, পুরুষ মানুষের বউ ভাগা তো ভাগ্যের ব্যাপার। গত 10 বছরে আমার বউ তো একবারও পাপার বাড়ি যায় না, হেভি টাইটে দেয়া রাখে। আপনি বেঁচে গেছেন ভাই। বোঝাই তো যাচ্ছ মেয়েটার ভিতরে ঝামেলা ছিল। আরে তুই যদি থাকবেই না তাহলে বিয়ের আগেই ভাগতি, দুষ্টু। আই ওয়ান্ট হার ব্যাক, অন্তত একদিনের জন্য হলো। and then I will divorce her. ফাইন, এই না হলে পুরুষ মানুষ। আমি চেষ্টা করছি ব্যারিস্টার সাহেব। একটা খবর আছে ব্যারিস্টার সাহেব। কি খবর? আফিফ বেঁচে গেছে, মানে দীপুর এগেনস্টে মারার কেসটা হবে না। হাসি টাসি থেকে বেঁচে গেল দীপু। বেঁচে যাবে কোথায়? If I find Deepu, then I will kill him. বেশি ব্যথা করলে এই ওষুধটা খেয়ে নেবেন। তবে মেডিকেল সায়েন্সেরও তো কিছু সীমাবদ্ধতা আছে। আর্থারাইটিস বয়সের সাথে সাথে ভোগাতে থাকে। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো বাবা, আমাদের জন্য তুমি অনেক করছো। না না ছি, এটা কিছু না। একদিন আসো বাসায়, আমি তোমাকে রান্না করে খাওয়াবো। কবে আসবে বলো? জি, আমি তো আসছি খালাম্মা, তবে রুনার ইনজেকশন আজ শেষ।
মাঝে মাঝে এসো বাবা। আসবো মামা, আর কোনো দরকার পড়লে সাথে সাথে আমাকে ফোন করবো। নিশ্চয়ই, ঠিক আছে। আমি এখন আসি। সবই কপাল বাবা। এত ভালো ঘর থেকে মেয়েটাকে বিয়ে দিলাম, কিন্তু কয়েকদিন পরেই জানলাম ছেলে নেশা করে, তার ব্যবসাপাতি সব লাটে উঠেছে। যৌতুকের জন্য মেয়েটাকে মারধর করে। তো আপনারা বিয়ের আগে ভালোভাবে খোঁজ খবর নেননি? ঘটক আমাদের কাছে মিথ্যে বলেছিল বাবা। মানুষ এত অসৎ হয়ে গেছে, কাকে বিশ্বাস করবো বলো? আমার এত আদরের মেয়েটার গায়ে হাত তোলে, এই খোঁজ জেনে আমার মাথায় রক্ত উঠে গেল। আমি একদিন সন্ধ্যাকে নিয়ে আসলাম, কিন্তু পরে ওরা এসে মাপ টাপ চেয়ে হাতটা ধরে ওকে আবার নিয়ে গেল। আপনি যেতে দিলেন কেন? ভেবেছিলাম রঞ্জিত ঠিক হয়ে গেছে, আর ওরাও বলল রিহ্যাবে ছিল, কিন্তু কয়েকদিন পরে দেখলাম আগের অবস্থা। আমার কাছে টাকা চায়, ব্যবসা করবে। দিলাম 4 লাখ, কোনো লাভ হলো না। শেষে সন্ধ্যাকে নিয়ে এলাম, তারপর শুরু করলো অন্য যন্ত্রণা। টাকা চায়, ভয় দেখায়। আমার মনে হয় একটা ডায়েরি করে রাখা উচিত, দরকার হলে নারী নির্যাতনের মামলা করেন। ভয় পাই বাবা, ভয় পাই। আমার শরীরটা ভালো না, আমি চোখ বুঝলে আমার মেয়েটা বড় বিপদে পড়বে। না হয় এই আমি তো একসময় দুয়াতে অস্ত্র তুলে নিয়েছিলাম। কত দিন কত রাত না ঘুমিয়ে থেকেছি, না খেয়ে থেকেছি, যুদ্ধ করেছি। বয়স একটা অদ্ভুত বিষয় দীপু, সময়কে পাশ কাটিয়ে যাওয়া যায় না। বয়সের সঙ্গে সঙ্গে শক্তি কমে, মনোবলও মরে যায়। কিন্তু বয়সই তো মানুষকে পরিণত করে, প্রজ্ঞা দেয়। তা যায়, কিন্তু এই কলিকালে প্রজ্ঞার কি দাম আছে বলো? পৃথিবী তো দিন দিন পেছচ্ছে, তস্করের হাতে বন্দি আমরা। মানবিকতা, সৎ, সুন্দর সব নির্বাসিত আজ। আমরা কি আবার অসভ্য হয়ে যাচ্ছে? বাবা বলেন আশা হারানো পাপ, আশাই মানুষকে বাঁচিয়ে রাখে, এগিয়ে নিয়ে যায়। চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। অপু কবে চট্টগ্রাম যেতে চাচ্ছে? এখনো কিছু বলেনি, বাসায় তো অনেক সমস্যা, তাই বলে সিদ্ধান্ত যেন না পাল্টায়। আপা, রুনা একটু সুস্থ এখন, কিন্তু দীপু তো পালিয়ে বেড়াচ্ছে। এদিকে বাসায় বৃদ্ধ বাবা মা, সমস্যা তো আছে। সমস্যা তো থাকবেই রোজি, তুই নিজের কথা চিন্তা কর, জনসেবা অনেক হয়েছে। আপা, অপু তো বলেছে ও যাবে যেরকম, এই জন্য যদি 2টা দিন ওয়েটও করতে হয় করলে করব। তা ঠিক আছে, কিন্তু সেই সুযোগ নিয়ে অপু যেন সিদ্ধান্ত পাল্টাতে না পারে। আর ওর যেই লাইফস্টাইল, এটা তো চেঞ্জ করতে হবে। এই ক্লাব, সিনথিয়া, এগুলো নিয়ে নিশ্চয়ই তুই চলবি না। দেখি কি করা যায়। দেখি না রোজি, সিদ্ধান্ত যেটা হয়েছে সেখান থেকে এক চুলও নড়বি না। আর একটা কথা, এই যে কদিন তুই ঢাকাতে থাকবি, এই সময় যেন বাসায় কোনো ধরনের ঝগড়াঝাটি না হয়। এই কদিন একেবারে এমনভাবে থাকবি যাতে কেউ বলতে না পারে যে তোর কারণে তোরা আলাদা হয়েছিস। দোষ তো দেবেই আপা, বিয়ের পরে ছেলে যদি আলাদা হয়ে যায় সবাই তো বউকেই দায়ী করে। না, করবে না, কারণ অপু পোস্টিং হয়েছে চট্টগ্রামে, আর সেজন্যই তোরা চট্টগ্রামে যাচ্ছিস, আলাদা তো হচ্ছিস না। দুলাভাই ঠিকই বলে আপা, তোমার চাণক্য নীতি, মানে তুমি রাজনীতি করলে খুব ভালো করতাম। রাজনীতি করার মতো অত ব্রেইন আমার নেই। রাজনীতি ব্রেন ছাড়াই ভালো করা যায়। চুপ কর, তোর দুলাভাইয়ের মতো কথা বলিস না।
হ্যালো, কি খবর ভাই? এই তো ভালো আছি। আপনি কেমন আছেন? ক্লাবে আসবেন না? আজ আর আসবো না, পারিবারিক একটা কাজ আছে। কাজ নাকি নিষেধ? বলতে পারেন দুটোই। এই হচ্ছে দিল্লি কা লাড্ডু, খেলেও চলে না, না খেলেও চলে না। ঘর এক মন্দির। হ্যাঁ, ঠিকই বলেছেন। কিছু আলাপ ছিল বিজনেসের ব্যাপারে। কাল পরশু একবার অফিসে চলে আসেন। এক অফিসে বসে আরেক অফিসের আলাপ ঠিক হবে না, আবার ক্লাবেও না। তাহলে বাসায় আসেন, একদিন কফি খেয়ে যান। ওয়েল, ডোন্ট ওয়ারি, দেখা করে নিব। ওকে, বাই। হাউ ওয়াজ দ্য ফ্লাইট? আর বলবেন না, এমন একটা বাম্পিং হলো, বিশাল একটা টার্বুলেন্সের মাঝখানে পড়ে গেলাম। আমার তো আত্মারাম খাঁচা ছাড়া। আচ্ছা ঠিক আছে, শেষ পর্যন্ত তুমি সেফলি পৌঁছেছো, সেটাই আসল কথা। তুমি আসাতে ভালো হয়েছে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মাঝে মধ্যে একটু আধটু ঝামেলা হবেই। না না, সেরকম কিছু না। আসলে ওখানে কাজকর্ম ভালো যাচ্ছিল না। আর বোঝেনি তো, পুরুষ মানুষের পকেটে যদি টাকা না থাকে তাহলে মেজাজটা একটু তিরিক্ষি হয়। সেখান থেকেই সমস্যা। কাজকর্ম ভালো যাচ্ছিল না মানে? আমি তো জানতাম তোমার ব্যবসা ভালো হচ্ছে। রেস্টুরেন্টটা প্রায় 1 বছর হলো বন্ধ হয়ে গেছে। লোকেশনটা ভালো ছিল না। এরপরে একটা জায়গায় জব করেছিলাম, তারপর এখন উবার চালাই। ডালিয়া তো এসব কিছু আমাকে বলেনি। নিজেদের মালিন্যের কথা তো আর কেউ বলতে চায় না। আমার কাছে যদিও সব কাজই কাজ, আর মানুষের জীবনে তো উত্থান পতন থাকেই। হ্যাঁ, দ্যাটস ট্রু। আচ্ছা ঠিক আছে, তুমি রিল্যাক্স করো, জেট লগ কাটাও, এসব নিয়ে পরে কথা হবে। জি, আমি একটু বেরোবো। ঠিক আছে। তুমি এসব কথা বলতে গেলে কেন মারুফকে? কোন কথা? এই যে রেস্টুরেন্ট বন্ধ, উবার চালাও। কথা তো সত্যি। তোমার মতো গাধা আমি দুটো দেখিনি। এসব কথা বললে কেউ আমাদের দাম দেবে? আচ্ছা, দাম দিয়ে কি হবে শুনি? আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি এখানেই থাকবো। আমি কষ্ট করে আর ওখানে যাব না। আর তুমি ভ্যার ভ্যার করে সব গুমর ফাঁস করে দিয়েছো। শোনো, মারুফ বুঝতে পারবে আমাদের অসুবিধা আছে। মোটেও না, ও উল্টা আমাদের আন্ডার এস্টিমেট করবে। আরে আমি তো এতদিন ওকে বুঝাচ্ছিলাম যে আমি ওকে হেল্প করার জন্য এখানে রয়েছি, আর তুমি গাধা সেই গাধাই রয়ে গেলে, মানুষ আর রইলে না। কি ভাবছেন? না, কিছু না। আপনার বাবাকে বলে আবার পড়াশোনাটা শুরু করেন। সবকিছুর একটা ছন্দ থাকে, ছন্দ পতন হলে আর কিছুই হয় না। পড়াশোনার কোনো বিকল্প নেই, জ্ঞানী শক্তি। বাবাও সারা জীবনে একই কথা বলেছেন। আমি খুব ভালো ছাত্রী ছিলাম জানেন। ভেবেছিলাম লেখাপড়া শিখে খুব বড় কিছু হব, কিন্তু তারপর বাবার হার্ট অ্যাটাকটা হলো। সবাই ভাবলো বাবা আর ফিরবে না, কিন্তু বাবা সেরে উঠলেন। হয়তো আমার জন্যই সেরে উঠলেন। উনি হয়তো ভেবেছিলেন ওনার অবর্তমানে আপনাকে দেখভাল কে করবে। তড়িঘড়ি করে বিয়ের ব্যবস্থা করলেন। ওদের কথা ছিল বিয়ের পর আমাকে পড়তে দেবে।
বাসায় আসো, আমার সারাদিন একলা কাটে। কেন বাড়িতে লোকজন আছে না? আছে, কিন্তু তুমি তো নাই। আরে আমার তো কাজ থাকে, সন্ধ্যায় বেচা কেনা বেশি হয়। দোকান তো 8টায় বন্ধ হয়, তোমার আসতে আসতে 11টার বেশি বাজে। দোকান বন্ধ করলে হলো? হিসাব নিকাশ থাকে না, কাস্টমারের অর্ডার থাকে, বেশি বুঝলে তো মুশকিল। আমি পড়াশোনাটা আবার শুরু করতে চাই। মেয়ে মানুষ পড়াশোনা করে কি করবা? এইটা তুমি কি বললে? পড়াশোনা তো সবারই করা দরকার। ইন্টারমিডিয়েট পাস করছো না, মেলা পড়ছো, আর লাগবে না। বিয়ের সময় তো কথা ছিল আমাকে পড়তে দেবে। কথা তো অনেক কিছুই থাকে। তোমার বাবা তো কইছিল যে আমার ব্যবসার জন্য, আমার দোকানের উন্নতির জন্য টাকা দেবে। কই? বাবা তো তোমাকে 2 লাখ টাকা দিয়েছে। আরে 2 লাখ টাকা এই যুগে কি হয়? টাকা তো আরো লাগবে। এত টাকা বাবা কোথা থেকে দেবে? আমি বা তোমারে কেমনে পড়াবো? হ্যাঁ, এর সে ঘর সংসার সামলাও, মানে সাহায্য করো, আসো না। আমি পড়বো, তুমি না চাইলেও পড়বো। একবার কইছি না, একবার কইছি, ব্যাস। জীবনে প্রথম কেউ আমার গায়ে হাত তুললো। বাবা কোনোদিন আমার সাথে জোরে কথাও বলেনি। ভাবলাম ওই বাড়িতে আমি আর থাকবো না, কিন্তু বাবার কথা চিন্তা করে মুখ বুজে সব সহ্য করতে লাগলাম। আপনার বাবাকে কিছু বলেননি? না, বাবা সহ্য করতে পারতেন না, কিন্তু দিন দিন পরিস্থিতি আরো ভয়ঙ্কর হতে লাগলো। রোজ রাতে নেশা করে বাড়ি ফেরো, এটা কোনো সুস্থ মানুষের জীবন? অসুবিধা কি? নেশা করলে ভালো লাগে, দুঃখ কষ্ট সব ভুলে থাকা যায়। কিসের দুঃখ কষ্ট তোমার? বাড়ি আছে, ঘর আছে, বাবা মা আছে, সবই তো আছে তোমার, আর কি চাও? চাই, অনেক কিছুই চাই, অনেক কিছুই চাই। এটা কোনো জীবন হলো? হ্যাঁ, মফস্বলের একটা ওই 10 ফিট বাই 10 ফিট একটা দোকানে একটা কাঠের গদির উপরে বসে চিমটা দিয়ে সোনা বেচা, এটা কোনো জীবন? আমি চাই, আমি আর অনেক বড় কিছু চাই। অনেক বড় কিছু করতে গেলে চেষ্টা করতে হয়, পড়াশোনা করতে হয়, সেগুলোর কিছুই তুমি করো না। পড়াশোনা করে বড় লোক হওয়া যায় না, ব্যবসা করতে হয়। তোমার বাপ যদি টাকাগুলো দিত তাহলে ব্যবসাটা বাড়াতে পারতাম। ও, যৌতুকের আশায় তাহলে তুমি আমাকে বিয়ে করেছো যাতে তুমি ওই টাকায় বড় লোক হতে পারো। ঢাকার গুলশানে একটা বড় বাড়ি কিনবো, একটা বড় গাড়ি কিনবো, ফুর্তি করব, আর পায়ের উপর পা দিয়ে সারা জিন্দেগি কাটাবো। এগুলো কোনো সুস্থ মানুষের কথা না। তুমি তোমার বাবাকে বলবা 5 লক্ষ টাকা দিতে, লাগছে। নইলে কিন্তু আমি। নইলে কি? তর্ক করবি না, একদম তর্ক করবি না।